একজন বরকন্দাজও দস্যুদের হাতে প্রাণ হারাইল। আমি ভয়ে একেবারে আড়ষ্ট হইয়া গিয়াছিলাম। তারপর আবার এই ভয়ানক দৃশ্য চোখের উপর দেখিয়া আমার চক্ষু আপনি মুদ্রিত হইয়া আসিল। ক্রমে যেন চেতনা হারাইলাম। তারপর কি হইল তাহার কিছুই জানিতে পারিলাম না। কতক্ষণ চেতনাশূন্য হইয়া পড়িয়াছিলাম জানি না। যখন চেতনা হইল তখন ধীরে ধীরে চাহিয়া দেখিলাম আমাদের সে বজ্রাও নাই, সঙ্গের লোকজনও নাই। একখানি খোলা নৌকার উপর আমি শুইয়া রহিয়াছি। রাত্রি তখন প্রভাত হইয়াছে। আমি ধীরে ধীরে নৌকার উপর উঠিয়া বসিলাম। উঠিয়া দেখি একটা খালের মধ্য দিয়া নৌকাখানি যাইতেছে। সেখানে ছিপ নৌকা। ছিপটি বহিতেছিল ৮-১০ জন খুব বলিষ্ঠকায় লোক। কাজেই ছিপখানি তীর বেগে ছুটিয়া চলিতেছে। রাত্রি প্রভাত হইয়াছিল বটে, কিন্তু সেই খালের দুই কূলে এত ঘন জঙ্গল যে সূর্যের কিরণও তাহার মধ্যে প্রবেশ করিতে পারে না। আমি সেই অল্প আলোকে যাহা দেখিলাম তাহাতেই বুঝিতে পারিলাম যে ইহারা গত রাত্রে সেই আরাকানি দস্যুদল। আমাদের বজ্রা লুটপাট করিয়া ইহারা আমাকে ধরিয়া লইয়া যাইতেছে। আমি উঠিয়া বসিবা মাত্র পশ্চাৎ দিক হইতে কে একজন বলিয়া উঠিল, কি গো বাবু, ঘুম ভাঙল? সেই কথায় ফিরিয়া চাহিয়া আমি দেখিলাম যে লোকটি মেলায় আমাদের সঙ্গ লইয়াছিল এ সেই। তখন আমি সব বুঝিতে পারিলাম। মেলায় আমার চলাফেরা ভাবগতিক দেখিয়া সকলেই মনে করিয়াছিল যে আমরা খুবই বড় লোক। এই লোকটাও তাহাই মনে করিয়া আমাদের সঙ্গ লইয়াছিল এবং দূরে দূরে থাকিয়া খোঁজখবর লইতেছিল। পরদিন যে মগ বালকটি আমার সঙ্গে ফিরিতেছিল এবং যাহাকে শেষে আমি ইহার সঙ্গে কথা কইতে দেখিয়াছিলাম, সেও বোধহয় ইহাদেরই লোক এবং বোধহয় ওই উদ্দেশ্যেই আমার সঙ্গে সমস্ত দিন ফিরিতেছিল। তখন সেই মগ বালকটির সঙ্গে অত ভাব করিয়াছিলাম বলিয়া মনে অনুতাপ হইল। সেই লোকটার কথায় কোনো উত্তর না দিয়া আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আমাদের বজ্রা কোথায়? আমাদের লোকজন কোথায়? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যাব না তোমাদের সঙ্গে। তোমরা আমাকে আমাদের সঙ্গীর কাছে দিয়ে এসো। এই কথা শুনিয়া ছিপের লোকগুলি সকলেই একসঙ্গে বিকট রবে হাসিয়া উঠিল। সে হাসিতে আমি চমকিয়া উঠিলাম। তোমরা হয়তো মনে করিতেছ হাসির রবে আবার চমকায় কে, কিন্তু তোমরা নিশ্চয়ই তেমন বিকট হাসি শুনো নাই, তাই ও কথা মনে করিতেছ। আমি তো বালক মাত্র। একটি হিংস্র জন্তু পর্যন্ত সেই হাসির রবে ভয় পাইয়াছিল। হঠাৎ সেই সময় তীরের দিকে চোখ পড়ায় আমি দেখিলাম তীরের কাছে জঙ্গলের মধ্যে একটি চিতাবাঘ বোধহয় মাছ ধরিতেছিল। হঠাৎ সেই বিকট হাসির রবে চমকিয়া উঠিয়া সে দৌড় দিল। যাহা হোক, লোকটা আমাকে বলিল, তোমাদের বজ্রা এবং লোকজন এতক্ষণ জলের নিচে বিশ্রাম করছে। সেখানে যাওয়ার চেয়ে বোধহয় আমাদের সঙ্গে যাওয়া মন্দ নয়। আর কেই বা তোমাকে সেখানে দিয়ে আসতে যাবে, কি বলো? বুঝিলাম ডাকাতেরা আমাদের সঙ্গের লোকজনকে হত্যা করিয়া বজ্রা সমেত সমুদ্র জলে ডুবাইয়া দিয়েছে। প্রথম প্রথম আমার মনে খুব ভয় হইয়াছিল বটে, কিন্তু যখন শুনিলাম যে ডাকাতেরা আমাদের বজ্রা ডুবাইয়া দিয়েছে, লোকজন দিগকে হত্যা করিয়া ফেলিয়াছে, এবং যখন দেখিলাম যে আমি সম্পূর্ণরূপে ইহাদের হাতেই পড়িয়াছি, তখন আমার ভয় একেবারে চলিয়া গেল। বিপদে পড়িবার ভয়েই লোকে ভয় পায়, কিন্তু বিপদের মধ্যে পড়িলে তখন আর সে ভয় থাকে না। আমারও তাহাই হইল। আমি রাগিয়া উঠিয়া বলিলাম, জলে ডুবে মরতে হয় সেও ভালো, তবু আমি তোমাদের সঙ্গে যাব না। চোর ডাকাতের সঙ্গে একত্রে থাকার চেয়ে মরাও ভালো। নামিয়ে দাও তোমরা আমাকে এইখানেই। লোকটি আবার তেমনি বিকট করিয়া হাসিয়া উঠিল এবং অন্যেরাও তাহার হাসিতে যোগ দিল। বলিল, কোথায় নামবে? এখানে? এই যে সুন্দরবন, এখানে জলের কুমির, ডাঙায় বাঘ, সে কথা কি জানো না? বিশ্বাস না হয় ওই দেখো। এই বলিয়া সে কুলের দিকে আঙুল দিয়া দেখাইয়া দিল। আমি চাহিয়া দেখিলাম একটা বাঘ খালের তীরে আসিয়া জলপান করিতেছে। তখন ভাবিলাম কথাটা তো মিথ্যা নয়। আমাকে ডাকাতেরা সুন্দরবনের মধ্যে লইয়া আসিয়াছে। এইখানে এই ভয়ঙ্কর স্থানে আমি কোথায় গিয়ে দাঁড়াইব? বুঝিলাম ইহাদের সঙ্গে জোর করিয়া লাভ নাই। বাধ্য হইয়াই আমাকে ইহাদের প্রস্তাবে রাজি হইতে হইল। সুতরাং আমি আর কোনো কথা কহিলাম না। নীরবে সহিয়া নিজের অদৃষ্ট চিন্তা করিতে লাগিলাম। সেই ছিপের উপর বসিয়া বসিয়া বাড়ির কথা, দাদামশাইয়ের কথা, মা বাবার কথা, ভাই বোনের কথা সমস্ত একে একে মনে উঠিতে লাগিল। তখন একবার মনে হইয়াছিল, কেন সকলের অবাধ্য হইয়া গঙ্গাসাগরে আসিয়াছিলাম। এই ঘটনার মূলই আমি। আমার জন্যই এতগুলি লোক ডাকাতের হাতে প্রাণ হারাইল। আমার চলাফেরা ভাবগতিক দেখিয়াই তো ডাকাতেরা ঠাহর পাইয়াছিল। আমি না আসিলে তাহারা কোনো সন্ধানই পাইত না। দাদা মহাশয় সমস্ত রাত্রি কপিলমুনির মন্দিরে ছিলেন। ভোরবেলা নদী তীরে আসিয়া বজ্রা দেখিতে না পাইয়া তিনি বা কি করিতেছেন? ডাকাতেরা সকলকে হত্যা করিল, আমাকে কেন করিল না? এবং কেনই বা আমাকে তাহারা সঙ্গে লইয়া আসিল? এই সকল নানা চিন্তায় আমি একেবারে ডুবিয়া গেলাম। সেই সময় হঠাৎ একটা বিকট শব্দ শুনিয়া চমকিয়া উঠিলাম। সেই লোকটা বলিল, ওই শুনছ, এখানে নামবে? ওই চেয়ে দেখো। আমি কুলের দিকে চাহিয়া দেখিলাম একটা প্রকাণ্ড বাঘ দাঁড়াইয়া রহিয়াছে। বুঝিলাম সে বিকট রব আর কিছু নয়, এই বাঘেরই ডাক। সেই গভীর জঙ্গলের মধ্যে সেই খালে অনেক ঘুরিয়া ফিরিয়া ছিপখানি এক স্থানে গিয়া লাগে।
আমরা সেখানে উপস্থিত হইবা মাত্র পূর্বদিনের সেই বালকটি কোথা হইতে দৌড়িয়া আসিল এবং চিরপরিচিতের ন্যায় আমাকে আসিয়া বলিল, ভাই এসেছ, এই আমাদের বাড়ি। আমি আশ্চর্য হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, কেন, আমি যে আসবো তুমি তাকে জানতে? সে বলিল, বাবা বলেছিল যে আমি যদি তার কথা মতো কাজ করি তবে আমার জন্য খেলার সাথী হিসেবে তোমাকে এনে দেবে। সে যাহাই হোক, নৌকায় বসিয়া আমি মনে করিয়াছিলাম যে ইহারা যেখানে গিয়া নৌকা রাখিবে আমি সেইখান হইতে চলিয়া যাইব। কিন্তু পরে দেখিলাম এই অচেনা অজানা স্থানে, এই ভয়ঙ্কর সুন্দরবনের মধ্যে ইহারাই আমার একমাত্র আশ্রয়। ইহাদিগের নিকট হইতে পলাইতে চেষ্টা করা বৃথা, এবং পলাইয়া যাইবই বা কোথায়? চারিদিকে হিংস্র জন্তুর ভয়। সেই দিন বিকেলেই একটি ঘটনায় আমি প্রাণ হারাইতেছিলাম। বিকালে আমি ও সেই মগ বালকটি বেড়াইতে গিয়াছিলাম। এক স্থানে দেখিলাম একরকম বনফুল ফুটিয়া রহিয়াছে। তাহারই একটি লইবার বড় ইচ্ছা হইল এবং আমি ধীরে ধীরে জলের কাছে গেলাম। একটি ফুল ধরিবার জন্য যেমন হাত বাড়াইয়াছি, অমনি সেই মগ বালকটি একটা চিৎকার করিয়া উঠিল। আমি সেই চিৎকারে চমকিত হইয়া পা পিছলাইয়া জলে পড়িয়া গেলাম। জলের স্রোতে খানিকটা দূর গিয়া ভাসিয়া উঠিলাম, কিন্তু উঠিয়া যাহা দেখিলাম তাহাতে আমার হাত পা একেবারে আড়ষ্ট হইয়া গেল, এবং আমার সেই অবস্থা দেখিয়া আমার সঙ্গী দৌড়াইয়া আসিয়া জলে ঝাঁপাইয়া পড়িল এবং হাতে ধরিয়া আমাকে টানিয়া তীরে তুলিল। আমি যখন ফুলটির প্রত্যাশায় জলের কাছে যাইতেছিলাম, তখন জঙ্গলের ভেতর হইতে একটা প্রকাণ্ড বাঘ ও একটা প্রকাণ্ড কুমির একই সময় আমাকে লক্ষ্য করিতেছিল। বাঘ যখন আমাকে ধরিবার জন্য লাফ দেয়, তখন আমার সঙ্গী বালক তাহা দেখিতে পাইয়া চিৎকার করিয়া ওঠে এবং আমি ঠিক সেই সময়ই জলের মধ্যে পড়িয়া যাই। এদিকে ঠিক যে সময় বাঘ লাফ দেয়, কুমিরও সেই সময় আমাকে ধরিতে আসে, কিন্তু ভগবানের কৃপায় পা পিছলাইয়া জলে পড়িয়া যাওয়াতে আমি উভয়ের হাত হইতে রক্ষা পাই। বাঘটা লম্ফ দিয়ে কোথায় আমাকে ধরিবে না কুমিরের মুখের মধ্যে পড়িয়া গেল। মগবালকটির সহিত অতি অল্প দিনের মধ্যেই আমার খুব ভাব হইয়া গেল। কিসে আমি সুখী হইব, কি করিলে সুন্দরবনের সেই জঙ্গলবাসের কষ্ট আমার দূর হইবে, সে কেবল দিনরাত্রি সেই চেষ্টাই থাকে। তার নাম ছিল মৌনু। আমি তাহাকে মনু বলিয়া ডাকিতাম। মনুর মাও আমাকে আপনার ছেলের মতো দেখিতেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবহীন সেই জঙ্গলে যাহাতে আমি মায়ের অভাব না বুঝিতে পারি, তিনি প্রাণপণে সে চেষ্টা করিতেন। সেই নিষ্ঠুর দস্যু দলের মধ্যে যে এমন দুইটি স্নেহমাখা কোমল হৃদয় আছে, তাহা আমি আগে বুঝিতে পারি নাই, এবং এমন যে থাকিতে পারে তাহাও বিশ্বাস করিতে পারি নাই। বাস্তবিকই মনু আর তাহার মায়ের যত্ন, আদর, স্নেহ ও ভালোবাসায় আমি কোনো কষ্ট বা অভাবই বোধ করিতাম না। বাড়ির জন্য প্রথম প্রথম যে কষ্ট হইত, তাহাও যেন ক্রমে ভুলিয়া যাইতে লাগিলাম। মনু ছায়ার মতো সর্বদাই আমার সঙ্গে সঙ্গে থাকে। আমরা একত্রে খাই, একত্রে শয়ন করি, একত্রে বেড়াইতে যাই। মনুর বুদ্ধি বেশ তীক্ষ্ণ ছিল এবং সে আমার সমবয়স্ক ছিল। আমার বয়স তখন 13 বছর। ইংরেজিতে আমি যে সকল বাঘ ভালুকের গল্প পড়িয়াছিলাম, মনুকে তাহা বলিতাম। তাহা ছাড়া রামায়ণ মহাভারতের গল্প তাকে শোনাইতাম। খেলা করা, গল্প করা এবং ক্ষুধার সময় খাওয়া ভিন্ন আমাদের আর কোনো কাজ ছিল না। মনু সুন্দরবনের বাঘ ভালুকের অনেক গল্প আমাকে শোনাইত, কিন্তু রামায়ণ মহাভারতের গল্প তাহার কাছে সম্পূর্ণ নতুন ছিল। সে খুব আগ্রহের সহিত সেই সকল গল্প শুনিত। ক্রমে তাহার সেই সকল পরিবার একটা আগ্রহ জন্মিল। আমারও ইচ্ছা হইল তাহাকে লিখিতে পড়িতে শেখাই। মনু একদিন তাহার বাবাকে গিয়া বলিল, আমাকে বই এনে দাও, আমি লেখাপড়া শিখব। মনুর বাবা তাহার কথা শুনিয়া হাসিয়া উঠিল এবং বলিল, বাঙালির ছেলেটা দেখছি তোকে একেবারে বাঙালি করে তুলেছে। লেখাপড়া শিখে তুই কি পণ্ডিতি রকমের ডাকাতি করবি নাকি? লেখাপড়া শিখলে তুই কি আর মানুষ থাকবি? ওই বাঙালির ছেলেদের মতো ভীরু হয়ে যাবে, জুজু হয়ে থাকবি। কলম বাঙালির ছেলের অস্ত্র, আমাদের অস্ত্র তীর, ধনুক, তলার বন্দুক। বাঙালির অস্ত্র কলমে বাঘ ভালুকও শিকার করা যায় না, ডাকাতিও চলে না। যে বিদ্যে তোর কাজে লাগবে তুই তাই শেখ, অন্য বিদ্যে শিখে তোর দরকার নেই। মনু ছাড়িবার পাত্র নয়। সে বলিল, তুমি জানো না তাই ও কথা বলছো। বইয়ে যে সকল বীর পুরুষ দিগের কথা লেখা আছে, যে সকল যুদ্ধের কথা লেখা আছে, তা শুনিয়ে আমার শরীর গরম হয়ে ওঠে। সেসব যদি নিজে পড়তে পারি তবে আমার সাহস আরও বেড়ে যাবে। তোমরা ডাকাতি করো, লুটপাট করো, আমি রাজাদের সঙ্গে যুদ্ধ করব আর তাদের হারিয়ে দিয়ে রাজা হব। কথাগুলি বলিবার সময় যেন মনুর শরীর উৎসাহে স্ফীত হইয়া উঠিয়াছিল। চক্ষু দিয়া যেন তাহার একটি তেজ বাহির হইতেছিল। মনুর বাবা তাহার কথা একটু অবাক হইয়া গেল, আর কোনো কথা না বলিয়া তাহাকে বিদায় করিল। মনু আমার সমবয়স্ক হইলেও তাহার শরীর খুব বলিষ্ঠ ছিল। এত অল্প বয়সে এই প্রকার সাহসী বালক আমি এই পর্যন্ত দেখি না। তীর চালনা, তলোয়ার খেলা এবং বন্দুকের ব্যবহার সে এই বয়সেই সুন্দর শিখিয়াছে। তাহার সঙ্গে থাকিয়া আমারও সে সকল কিছু অভ্যাস হইয়াছিল। সুন্দরবনে অনেক মধুর চাক জন্মে। সেই সকল চাক ভাঙিয়া মধু সংগ্রহ করা কতগুলি লোকের ব্যবসায় আছে। আমাদের একদিন শখ হইল একটি চাক ভাঙিব। খুঁজিয়া খুঁজিয়া একটি চাকু পাইলাম, কিন্তু কাছে গিয়ে দেখি তাহাতে এত মৌমাছি বসিয়াছে, একবার যদি তাহারা টের পায়
তাহা হইলে আমাদের চাক ভাঙার শখ ফিটাইবে। সুতরাং আমাদের চাক ভাঙার হইল না। আমরা দুঃখিত মনে বাড়ি ফিরে আসিতেছি, এমন সময় একটা হরিণ দেখিতে পাইলাম। আমরা যখনই বাড়ির বাহির হইতাম তখনই তীরধনুক ও বন্দুক লইয়া বাহির হইতাম, কেননা কখন কোন বিপদে পড়ি তাহার ঠিকানা নাই। হরিণটা দেখিয়া মনু বলিল, বেশ হয়েছে, শুধু হাতে আর বাড়ি ফিরতে হলো না। কিন্তু এখান থেকে হরিণটাকে মারবার সুবিধা হবে না, মাঝখানে একটা ঝোপ রয়েছে। খুব পাটি পিটিপে আমার পেছন পেছন এসো, একটু ঘুরে গেলে বেশ সুবিধা পাওয়া যাবে। মনুর কথা মতো আমি তাহার পেছনে চলিলাম, কিন্তু একটু যাইয়াই মনু থমকিয়া দাঁড়াইল। আমি হরিণটার দিকে চাহিতে চাহিতে চলিতেছিলাম, একেবারে মনুর গায়ের উপর গিয়া পড়িলাম। সে আমার গা টিপিয়া কানে কানে বলিল, চুপ করে দাঁড়িয়ে থাকো, এক চুল নড়ো না, কথা কয় না, ওই দেখো। মনু হাত বাড়াইয়া সম্মুখের দিকে দেখাইয়া দিল। চাহিয়া যাহা দেখিলাম তাহাতে আমার সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতে লাগিল। দেখিলাম আমাদের সম্মুখে ৮-১০ হাত দূরে একটা মাটির ঢিবির কোলে একটা বাঘ ওই হরিণটাকে লক্ষ্য করিয়া আড়ি পাতিয়াছে। আমার বাকরোধ হইয়া গিয়াছিল, নতুবা হয়তো চিৎকার করিয়াই উঠিতাম। তাহা হইলে আমাদের যে দশা হইত তাহা তো বুঝিতেই পারিতেছ। মনুর দেখিলাম অসীম সাহস। সে এক হাতে আমাকে এবং আর হাতে বন্দুকটি লইয়া স্থির হইয়া এক দৃষ্টে বাঘের দিকে চাহিয়া রহিয়াছে। বোধহয় তাহার নিঃশ্বাসও পড়িতেছে না। বাঘটা প্রকাণ্ড, অত বড় একটা জানোয়ার চলিতেছে, অথচ একটু শব্দ হইতেছে না। এও বড় আশ্চর্য বোধ হইল। পরে জানিতে পারিলাম যে